মা, ও মা, বলি তখন থেকে কি করছেন বলুন তো? আমি খাবার নিয়ে কখন থেকে বসে আছি, কারো তো খাবার নামই নেই। আপনাদের খাইয়ে তবে তো আমি অন্য কাজ করতে পারবো। ও বৌমা, আমি একটু কাজ করছি, তা তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ মা, তা আপনার কাজ কি শেষ হলো? এই তো শেষ মা, এই পাখাটা বানিয়েই খেতে যাব। বলি এত পাখা দিয়ে কি করবেন? আমাদের ঘরে তো অনেক পাখা আছে মা। ভাবছি পাখা বানিয়ে বিক্রি করব। সংসারের যা হাল, কটা টাকা যদি বাসে এই পাখাগুলো বিক্রি করে, তা দিয়ে তো একটু তেল নুন কেনা যাবে। ওসব পাখা কে নেবে মা? গায়ে তো এখন ইলেকট্রিসিটি চলে এসেছে, সবাই তো বিদ্যুৎ দিয়েই পাখা চালাচ্ছে। সবাই কি আর রায়চৌধুরীদের মতো ধনী রে মা? অনেকেই আমাদের মতন গরিব ঘরে বাস করে, তারা অত টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তাদের জন্য এই পাখাই যথেষ্ট। বেশ, বানান তাহলে। তার আগে এসে খেয়ে নিন, গরমে ভাত তরকারি নষ্ট হয়ে যাবে। যা গরম পড়েছে আজকাল, খেতেও ইচ্ছে করে না। গরমটা একটু বেশি লাগছে মা, কত কষ্ট করে যে রান্না করেছি কি বলবো। আমিও এখনো কিছু খাইনি, ওদিকে অপুটা সেই সকাল থেকে বের হলো। আচ্ছা বৌমা, এক কাজ করো, ভাত তরকারি নিয়ে চলো, কাঁঠাল তলায় চলে যাই, ও জায়গাটা বেশ ঠান্ডা। তাই ভালো হবে মা, গাছগুলো তো রান্নাঘরের পাশেই, তাছাড়া বসার জন্য মাচাও আছে একটা, তুই শাশুড়ি বউ সেখানে বসে খেয়ে নেব। ঠিক আছে, তুমি তবে ভাত তরকারি নিয়ে এসো, আমি জল আর পাখা নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসুন মা। নে মা, ভাতগুলো খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে একটু মাঠে যাবি, ওখান থেকে কটা ঘুটে কুড়িয়ে আনলে তা শুকিয়ে বিক্রি করা যাবে। এই রোদে আমি মাঠে ঘাটে চড়াতে পারবো না, রূপ নষ্ট হয়ে যাবে। আর এগুলো কি খেতে দিয়েছো আমাকে বলো তো? সাত সকালে উঠে পান্তা ভাত খেতে ভালো লাগে না। আলো রূপবতী মেয়ে আমার, এত যখন রূপের দেমাক, তাহলে রূপ ধুয়ে পানি খাগিয়ে আমার কাছে ভাত চাইতে আসবি না। তোমার কাছে না গেলে আমি যাবোটা কোথায়? বাবা থাকলে আমার ভরণ পোষণের ঠিক খরচ দিত। লোকটা মরে গিয়ে বেঁচেছে, তোর মতো মেয়ে যার কাঁধে, তার কি বেঁচে থাকতে শান্তি আছে রে? তোমার সাত কপালের ভাগ্যি যে আমার মতন মেয়ে পেয়েছো, সারাদিন কাজ করেও তোমার মন পাওয়া যায় না। বলি অন্য ঘরের বউ ঝিয়েরা কিচ্ছু করে না, পায়ের ওপর পা তুলে বসে থাকে। হ্যালো আমার কাজের মেয়ে, এতই যখন কাজ করিস তবে যা ঘুঁটেগুলো কুড়িয়ে নিয়ে আয়। তাই যাব, তোমার কাজ না করা অবধি শান্তি আছে নাকি? তার আগে ভাতগুলো খেয়ে নি। এই নে, লঙ্কাটা মিশিয়ে খা, ও বেলা ঘুঁটে শাক কুড়িয়ে তরকারি রাঁধবো, গরম ভাতের সাথে খেতে পারবি। দিদি, ও দিদি, শুনেছ? চৌধুরী বাড়িতে কলের পাকা এনেছে, সারা গায়ের মানুষ গিয়ে দেখে আসছে গো। কলের পাখা? ওটা আবার কি? ওপরে টাঙানো থাকে, বোতাম টিপলি তো তা ঘুরে ঘুরে বাতাস করে। হিমা, তাহলে তো চৌধুরী গিন্নির অনেক আরাম, পাখার নিচে থেকে দিন রাত আরাম করবে, আর পাড়ার বউ ঝিয়েদের নামে বদনাম করবে, কষ্ট করে তাকে আর পাখা ঘুরাতে হবে না। ও মা, ঘুঁটে কুড়িয়ে ওই বেলা চৌধুরীদের বাড়িতে যাব, তুমি সেগুলো রোদে দিও। কেন রে, ওই বাড়িতে আবার কেন? কলের পাকা দেখতে, তাছাড়া আর কি। ধুর ছাই, ওসব দেখতে যাব না। চৌধুরী গিন্নি বলেছিল মাথায় বড্ড উকুন হয়েছে, সেগুলো এনে তেল দিয়ে দিতে, তাই আজকে গিয়ে দিয়ে আসি। বেশ, যাস খন, তবে বাড়ির কাজগুলো শেষ করে তবেই যাবি। ও নিয়ে তুমি ভেবো না, ও কাজ আমি এক্ষুনি করে ফেলবো। গিন্নি, আরে ও গিন্নি, পাখাটা একটু ছেড়ে দাও তো। বলি সারাদিন ওটা চালালে কত টাকার বিদ্যুৎ খরচ হবে জানো? একটু তো বাইরে গিয়েও বুঝতে পারো। এরকম আরামদায়ক বস্তু থাকতে বাইরে গিয়ে ঘুরবো কেন? আর আমার কি টাকার অভাব হয়েছে যে বিদ্যুতের খরচ যোগাতে পারবো না? তোমার কিপটেমির স্বভাব ছাড়ো গিন্নি, বুঝলে? বেশ, তোমার যখন এতই টাকার গরম, নাও পাখার বাতাসকে ঠান্ডা হও, আমি আর কিচ্ছুটি বলবো না তো।
দেখেছিস দিদি, দেখেছিস কেমন নিজে নিজে ঘুরছে, হাত দিয়ে একটুও ছুতে হয় না। হ্যাঁ রে, বাতাসটাও অনেক ঠান্ডা, কুয়োর জলকেও হার মানাবে। সে কি, তোরা কারা? এখানে এসেছিস কেন? আমরা পূর্বপাড়া থেকে এসেছি। তুমি না ওদিন বলেছিলে মাথায় তেল দিয়ে দিতে? এখন তেল দেওয়ার সময়? সারা বাড়ির কাজ করে কুল পাচ্ছি না, আবার তেল দেব? তোরা বাড়ি ফিরে যা, অন্য বাড়িতে তেল দে গিয়ে। তাহলে কিছুক্ষণ বসি, একটু বাতাস খেয়ে যাই। ও, এই জন্য এসেছিস তোরা? তেল দেওয়ার নামে মিথ্যে কথা। আহা গিন্নি, এমন করছো কেন? গরমের দিনে ছেলে মেয়েগুলো একটু পাখার বাতাসই তো খাবে, আর ওদের সাথে এমন করো না তো। তুমি চুপ করো। এই বিচ্ছুগুলোকে আমি হাড়ে হাড়ে চিনি। ওদের একবার বাড়িতে ঢোকালে না, কিচ্ছুটি রাখবে না, সব পাচার করে দেবে। না না গিন্নিমা, আমরা কিচ্ছুটি নেব না, শুধু একটু বাতাস খেয়েই চলে যাব। আমাদের তো আর তোমাদের মতো টাকা নেই যে কলের পাখা কিনবো। না রে মেয়ে, এখানে আবদার করে লাভ হবে না। এক্ষুনি বিদায় হও, নালে ঘাড় ধরে বের করে দেবো। চলো দিদি, এখানে থেকে আর কাজ নেই, আমরা বাড়ি ফিরে যাই। ওরা সত্যি সত্যি গলা ধাক্কা দেবে না হলে। তাই চলো অপু, আমাদের হাত ফাঁকাই ভালো। এসব পাখা আর ভালো লাগে না, উপরে পড়লে চৌধুরী গিন্নির মাথা ফাটবে। ওদের সাথে এমনটি না করলেও পারতে গিন্নি, ছেলে মেয়েগুলো বড় কষ্ট পেয়েছে মনে। গরিবের বোন না বরফের থেকেও শক্ত, ওসব কথায় ওদের কিচ্ছু যায় আসে না। গিন্নি, আরে ও গিন্নি, আমি বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো তো? চাল ডাল সব লাগবে, আর একটু চিনিও নিয়ে এসো। যা গরম পড়েছে, চিনি নুন দিয়ে একটু লেবু শরবত করব। আরে হাতে টাকাই তো নাই, এত কিছু আনবো কি করে? প্রকাশ, এই পাখাগুলো নিয়ে যা তো বাবা বাজারে, দেখ এগুলো বিক্রি করা যায় নাকি। ওসব পাখা কে নেবে মা? এখন কি আর সেই যুগ আছে? খুব আছে, এই গরমে পাখা ছাড়া উপায় আছে? তুই নিয়ে যা, দেখবি হুড়হুড় করে বিক্রি হবে। মা ঠিকই বলেছে, এই গরমে পাখার খুব চাহিদা। আর সবাই তো মায়ের মতো সুন্দর করে পাখা বানাতে পারে না। এসব ফুল পাখি আঁকা জিনিস সবার পছন্দ হবে। বেশ বেশ, তোমরা যখন বলছো আমি নিয়ে যাচ্ছি, তবে বিক্রি না হলে আর ও জিনিস আমায় নিয়ে যেতে পারবে না। সব বিক্রি হয়ে যাবে। এই নে বাবা, ভালো করে ধরিস, পাছে পাখাগুলো ভেঙে যাবে। যাক, অবশেষে ওকে দিয়ে পাঠানো গেছে, না হলে আপনার সব কষ্ট বৃথা হতো। এখন বিধাতার কৃপায় বিক্রি হলেই হয়, না হলে ছেলেটা আবার মুখ কালো করে বাড়ি ফিরবে। আশা করি বিক্রি হয়ে যাবে। এখন চলুন মা, রান্নাটা সেরে ফেলি, দুপুরে খাবার তো কিচ্ছু নেই। তাই চলো বৌমা, প্রকাশ আস্তে আস্তে সব রান্না শেষ করে ফেলি। তা বৌমা, অপুটা গেল কোথায়? সকাল থেকে বাড়িতে দেখছি না। কোথায় আর যাবে, ইন্দুবালাদের বাড়িতে গেছে হয়তো। ওই তো এসেছে। কিরে দাদু ভাই, কোথায় ছিলি এতক্ষণ? তোদের চোখ মুখ কেমন লাগছে কেন? কেউ কিছু বলেছে নাকি? পাড়ার ছেলেদের সঙ্গে ঝগড়া করেছিস? আজকে চৌধুরী বাড়িতে গিয়েছিলাম মা, ওরা নতুন পাখা কিনেছে তো সেটা দেখতে। তা দেখে এলি? তার হলো কই, চৌধুরী গিন্নির যা মুখ, একটু দাঁড়াতেই পারলাম না ওনার জন্য। বলে কিনা আমরা ও ঘরের জিনিস চুরি করে নিয়ে যাব। ছি 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 ছি, ছোট বাচ্চাদের সাথে এমন করতে আছে। ওই চৌধুরী গিন্নির বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। আর যাস নে ওদের বাড়ি, ওরা ভালো নয়, গিয়ে শুধু মন খারাপ হবে। কিরে ইন্দুবালা, কি শুনছি এসব? তোরা নাকি রায়গিন্নির সঙ্গে ঝগড়া করেছিস? সে কি মা, এ কথা তোমায় কে বললো? রায়গিন্নি তো রাষ্ট্র করে বেড়াচ্ছে, আমাকে মিনুর মা ডেকে বলল। না গো কাকিমা,
আমরা ঝগড়া করিনি, উল্টো গিন্নিমা আমাদের তাড়িয়ে দিয়েছে। তাই তো বলি, অমন সোনার টুকরো ছেলে মেয়েগুলো ঝগড়া করবে কেন? কিন্তু রায়গিন্নি ওদের নামে এসব ছড়াচ্ছে কেন? পাড়ার মানুষ কি ভাববে বলো তো? ওই বুড়ির তো স্বভাবই অমন, কিছু হলে সবাইকে বলে বেড়াবে। আজ ঘাটে আসুক না, মুখে একবারে ঝামা ঘুষে দেব। থাক বউ, তোর আর কিছু বলতে হবে না। অমন মুখ ওরা মানুষের সাথে পেরে উঠবি না। ওই বুড়িকে তো চেনো না খুড়ি, আশকারা দিলে মাথায় উঠবে। তার আগেই ওর মুখ বন্ধ করতে হবে। সে তুমি যা ইচ্ছে করো, আমি আমার বাচ্চাকে আর ও বাড়িতে যেতে দেবো না। আয় অপু, ঘরে আয়। তুই আর ও বাড়িতে যাবি না বলে দিলাম। চল রে ইন্দু, আমাদেরও বাড়ি যেতে হবে। আকাশের অবস্থা ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি আসবে। হ্যাঁ মা, চলো, শুকনো ঘুঁটেগুলো তুলতে হবে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? দেখে যাও তো একটিবার। কি হলো মা, ডাকছেন কেন? আকাশের অবস্থা তো ভালো নয় বৌমা, মনে হয় কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। কাপড় চোপড় যা আছে তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো। তাই তো, চারিদিক অন্ধকার হয়ে আসছে। তাড়াতাড়ি যাই, শুকনো জিনিসপত্রগুলো নিয়ে আসি। এ বেলায় অপুটা গেল কোথায়? অপু, অপু! এই তো ঠাকুমা, আমি এখানে আম বাগানে গিয়েছিলাম আম কুড়াতে। এই ঝড়ে কোথাও যাস নে বাছা, দেখছিস না চারিদিক কেমন অন্ধকার হয়ে আছে। ও বউ, প্রকাশ তো এখনো এলো না। এদিকে ঘরটার অবস্থাও তো ভালো নয়, ঝড়ে যদি ভেঙে যায়। আমি কতবার বললাম খুঁটিগুলো পাল্টে দিতে, তাহলে একটু তো শক্ত হতো। ওই তো প্রকাশ আসছে। এসেছিস বাবা, ভালো হয়েছে। আয় আয় আয়। গেন্নে, জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি ঘরে যাও, আকাশের অবস্থা ভালো নয়, এই কাল বৈশাখী ঝড় ধেয়ে আসছে। যাও বৌমা, ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করো। মা, আপনারা বারান্দায় বসে থাকবেন না, ঘরে আসুন। দেখুন বাতাস শুরু হয়ে গেছে। অপু, অপু, চল বাগানে যাই, ঝড়ে আম পড়েছে। ওরে হতভাগী, বলে কি? এই ঝড়ে আম বাগানে যাবি? ঘরে আয়, বাজ পড়লে পুড়ে মরবি পোড়ামুখী। ইমা, এই তো বৃষ্টি শুরু হয়ে গেল। ভেবেছিলাম বাতাসটা আরো কিছুক্ষণ থাকবে। বৃষ্টিটা আজকে অন্যরকম লাগছে মনে হচ্ছে। কত বড় বড় ফোঁটা পড়েছে, দেখেছো ঠাকুমা? ইমা, ঘরের চালে কি শব্দ হচ্ছে? কি পড়ছে আকাশ থেকে? আকাশ থেকে শিলাবৃষ্টি পড়ছে, ঘরের চালায় তারই শব্দ পাওয়া যাচ্ছে। এবারে শিলাবৃষ্টিগুলো বড় বড় দেখা যাচ্ছে, একেবারে বরফের টুকরো। হ্যাঁ মা, এত বড় বরফে ফসলের কি যে হবে কে জানে। এত বড় বরফ পড়লে তো বাবা আমাদের গরমের কোনো কষ্ট হবে না। এই বরফ দিয়ে আমরা ঘরবাড়ি ঠান্ডা করতে পারবো। আরে গাধা, এই বরফ কি এতক্ষণ থাকবে নাকি? কিছুক্ষণ পরে মিলিয়ে যাবে। ও বৌমা, বরফের খণ্ড বারান্দায় এসে পড়েছে। মাথায় পড়লে আর বাঁচার উপায় নেই। হ্যাঁ রে দিদি, কালকে অনেক মজা হয়েছিল রে। এমন বরফ বৃষ্টি আগে কখনো আমরা দেখিনি। আমি অনেক বরফ খেয়েছি। রোজ এমন বৃষ্টি হলে ভালো হতো রে, তাহলে গরমটা একটু কমতো। আমরাও রোজ আইসক্রিম খেতে পারতাম। গরম কি আর কমছে বলো? সেই তো আগের মতো গরম শুরু হয়ে গেছে। হ্যাঁ রে, গরমের জন্য বাইরে যে একটু ঘুরবো সেই উপায়ও নেই। দেখো দেখো দিদি, রায়চৌধুরীর বাড়িতে কেমন পাখা ঘুরছে। আহা, ওরকম যদি আমাদের একটা থাকতো। চলো অপু, জানলার ধারে কি একটু দাঁড়াই, তাহলে একটু পাখার বাতাস পাবো। না না দিদি, মা কি বললো মনে নেই? আমি আর ও বাড়ির ত্রিসীমানেও যাব না। আরে আমরা কি ওদের বাড়িতে ঢুকছি নাকি? আমরা তো বাইরেই থাকবো, রায়গিন্নি টেরও পাবে না।
বেশ বেশ চলো তবে। গিন্নি, আরে ও গিন্নি, এক কাপ চা দিয়ে যাও তো। দাঁড়াও, নিয়ে আসছি। কই চা এনেছো? এনেছি বাবা, এনেছি। তোমার কি অভ্যেস বলো তো? এই গরমে কেউ চা খায়? কোথায় একটু বেলের শরবত, ডাবের জল খাবে, তা না খালি গরম গরম চা। কি করব বলো, বহুদিনের পুরনো অভ্যেস, একটু চা না হলে চলে না। না চললে আর কি করার? আগুনে পুড়ে আমায় চা বানাতে হবে রোজ রোজ? সে কি, তুমি ওদিকে যাচ্ছ কেন? বুঝোনি এখনো? ওই হতচ্ছাড়া ছেলে মেয়েগুলো আবার আমাদের বাড়িতে এসেছে। দাঁড়াও, আজ উচিত শিক্ষা দেব। আরে আরে, এ কি করছো গিন্নি? ওদের উপর চা ফেললে যে সব পুড়ে যাবে। এই যা, ফেলেই দিলে। পুড়ে গেল রে, পুড়ে গেল। আমার সারা গা পুড়ে গেল, কি যন্ত্রণা হচ্ছে। ও দিদি, এ কি পড়লো রে উপর থেকে? শরীর যে সব পুড়ে যাচ্ছে, কি করব এখন? তাড়াতাড়ি চল অপু, ঠান্ডা জল নামতে হবে, নাহলে গায়ে ফোসকা পড়ে যাবে। বেশ হয়েছে, বেশ হয়েছে। এবার মুলুক জলে ডুবে আমাকে আর জ্বালাতে আসবে না। কাজটা ভালো করলে না, বুঝলে? এর ফল তোমাকেও ভোগ করতে হবে। আরে আরে, আমার শরীর এমন চলছে কেন? কি হয়েছে আমার? একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। বলেছিলাম না এমনটি করো না। এখন দেখো, বিধাতা তোমাকে শাস্তি দিচ্ছেন। ওগো, আমার সারা শরীর গরমে পুড়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি বৈদ্য কবিরাজ নিয়ে এসো, আমি আর সইতে পারছি না। তুমি একটু ধৈর্য ধরো গিন্নি, আমি নিবারণ কবিরাজকে নিয়ে আসি গিয়ে। দেখেছো খুড়ি, দেখেছো কেমন কাজটা করলো রায়গিন্নি? আর একটু হলে চাটা ছেলেমেয়েগুলোর চোখে মুখে পড়তো। যাক বাবা, কেবল হাত পায়ের ওপর দিয়ে গেছে, তাও বেশি পড়েনি। খুব চলছে ঠাকুমা, আর সহ্য করতে পারছি না। কেন গিয়েছিলি ওখানে? আমি কতবার না করেছিলাম যেতে। কি করব বলো, এই গরমে ভেবেছিলাম একটু বাতাস খাবো, কিন্তু এই বুড়িটা এমন করবে কে জানতো। এই গরমে তোদের খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করব বল, আমাদের হাতে যে কোনো উপায় নেই। একটু বরফ হলে তা মাখলে তোদের আরাম হতো রে। ওমা, দেখতে দেখতে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। আজকের বৃষ্টিটাও দেখছি অন্য রকম, কত বড় বড় ফোঁটা। ওমা মা, দেখো আজকেও বরফ পড়ছে। যাক বাবা, তাহলে বিধাতা তোদের উপর মুখ তুলে চেয়েছেন। এখন যত খুশি বরফ নিতে পারবি। আচ্ছা মা, এই বরফ সংগ্রহ করে কি রাখা যায় না? তাহলে দিনের বেলায় সেগুলো দিয়ে শীতল হতে পারতাম। হ্যাঁ রে প্রকাশ, তুই তো বরফ কোলে একসময় কাজ করতিস। কোনোভাবে কি বরফ সংগ্রহ করা যায় না? একটা উপায় আছে, কিন্তু সেজন্য একটা লোহার সিন্দুক আর কিছু পুরানো কাপড় লাগবে। লোহার সিন্দুক তো আমার একটা আছে, তা দিয়ে হবে না? আমার বিয়ের সময় একটা ট্রাঙ্ক দিয়েছিল, তাও কাজে লাগাতে পারো ঠাকুরপো। তাহলে তাই নিয়ে এসো। প্রথমে আমাদের ঠান্ডা জলে কিছু কাঁথা এবং পুরনো কাপড় চোপড় ভেজাতে হবে, পরে সিন্দুকে বরফ রেখে সেগুলো দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে চলো বাবা, আমরা এক্ষুনি কাজ শুরু করে দিই। এই উঠোনে বরফ জমতে শুরু করেছে। কি দেখলেন কবিরাজ মশাই, সারবে তো এ রোগ? সে আমি বলতে পারছি না চৌধুরী মশাই। আর রোগী বলছে খুব গরম লাগছে, কিন্তু বাইরে থেকে তো পোড়ার কোনো লক্ষণ পাচ্ছি না। আমি আর সহ্য করতে পারছি না কবিরাজ মশাই, আমার সারা গা পুড়ে যাচ্ছে। আপনি এ থেকে উপশমের ব্যবস্থা করুন। একটা উপায় আছে, যদি বরফ এনে এনার শরীরে মাখানো যায় তবে কিছুটা আরাম হবে। এখন বরফ কোথায় পাবো? সন্ধ্যায় যে শিলাবৃষ্টি হয় তা তো সাথে সাথেই গলে যায়। শুনেছি প্রকাশ বরফ সংগ্রহের একটা পদ্ধতি বের করেছে, তার কাছে সব সময় বরফ পাবে।
প্রকাশের কাছ থেকে বরফ আনতে হবে। যার সন্তানকে আমার গিন্নি গরম জলে ঝলসে দিয়েছিল তার কাছে যাব আমি। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। শহরে বরফ তৈরি হয়, কিন্তু তা আনতে আনতে গলে যাবে। ওগো, তুমি প্রকাশের কাছে যাও, গিয়ে বলো আমি ক্ষমা চেয়েছি, ওরা যেন আমায় ক্ষমা করে দেয়। বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি। আমাদের কাজ শেষ। এখন এই বরফ কয়েকদিন সংগ্রহ করে রাখা যাবে। এই বরফ খাওয়া যাবে তাই না বাবা? শুধু কি খাওয়া, এই বরফ দিয়ে বাড়িঘর ঠান্ডাও রাখা যাবে। সেটা কিভাবে? গরমের দিনে সিন্ধুকে ডালা খানিকটা খুলে দিলেই হবে গিন্নি। এতে বরফ কিছুটা গলে যাবে, তবে তাতে সমস্যা নেই। প্রতিদিনই তো বরফ বৃষ্টি হচ্ছে, আমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবো। প্রকাশ, ওহে প্রকাশ, ঘরে আছো? কে কে এলো আবার? আমি রায় চৌধুরী, তোমার কাছে একটা দরকারে এসেছি ভাই। চৌধুরী মশাই, আসুন আসুন। তা কি দরকারে এসেছেন আমার কাছে? আসুন। আমার গিন্নির কৃতকর্মের জন্য প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা জানো হয়তো ওর এক কঠিন ব্যামো হয়েছে, সারাদিন কেবল গরমে ছটফট করছে। একেবারে উচিত শিক্ষা হয়েছে। আমার বাচ্চার শরীরে চা ঢেলে ঝলসে দিয়েছিল, তা আমাদের মনে আছে এখনো। তোমরা তাকে ক্ষমা করে দাও মা। সে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আর তাকে যদি তোমরা কিছু বরফ দাও তবে খুব উপকার হবে। কবিরাজ মশাই বলেছেন একমাত্র শরীরে বরফের জল লাগলে তার যন্ত্রণা কমবে। নিশ্চয়ই দেব চৌধুরী মশাই। উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এখন আর তার প্রতি আমাদের রাগ নেই। আরে, ক্ষমা ও সাহায্য মনুষ্যত্বের শিক্ষা। চৌধুরী মশাই, আপনি যত লাগে বরফ নিয়ে যান, আমাদের বরফের অভাব নেই। তুমি আজকে আমাকে বাঁচালে প্রকাশ, তোমার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। কেবল কৃতজ্ঞ থাকলে হবে না, বরফ পড়ে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, আপনার গুদাম থেকে আমাদের ফসল ধার দিতে হবে। সে নিয়ে ভেবো না, যত শস্য লাগে তা নিয়ে এসো, আর বছর ফসল তুলে তা ফিরিয়ে দিলেই হবে। এখন বরফ নিয়ে চলো আমার বাড়ি, গিন্নিকে আগে সারিয়ে তুলি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, সবাই এক একটা করে টুকরো নিলেই হবে। যাক বাবা, এক বড় বৃষ্টি তাহলে ধনী দরিদ্রের ফারাক কমালো। এখন সবাই সবার কাছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে আমরা সবাই সমান। একজনের বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে, তা না হলে মনুষ্য জন্মই বৃথা।